Oshomoy, Not a Suitable Time, is the virtual drama presentation by Bangladesh Udichi Shilpi Goshti UK Shangshad at the Tower Hamlets 2020 Annual Festival of Drama. Our drama is the life story of a retired single man in contemporary Bangladesh. 65-year-old Asad lives with his younger brother's family. Beside Asad, the joint family consists of his brother, his wife, nephew, niece, and a part-time maid whose son works as the boy servant in the house. On his 65th birthday, Asad took the vow that from then onward he will only speak the truth, nothing but the truth, however unpleasant it is. One day, his younger brother's wife discovered that her diamond ring was missing. In a class-divided society, the houseboy was the usual suspect to be the thief. During the interrogation and physical torture to make him confess, the poor houseboy was killed. Asad witnessed the incidents. But Asad, can he stick to his birthday resolution? Will he be able to tell the truth? Or will he be labeled as an elderly, demented man whose testimony cannot be reliable? Dear viewers, due to the lockdown and current guidelines, we will present a short play from the original script, Oshomoy, by Humayun Ahmed. Please do enjoy. ডাক্তার সাহেব, কি বলো? কেমন দেখলেন? ভালোই, তবে প্রেশারটা একটু বেশি। এখন এমন কিছু করা ঠিক হবে না যাতে ওনার প্রেশার আরো বেড়ে যায়। বুঝলেন ডাক্তার সাহেব, আমাদের এখন এমনটাই হয়েছে যে আমরা সত্যি কথা সহ্য করতে পারি না। সত্যি কথা শুনলেই আমাদের প্রেশার বেড়ে যায়, এমনকি আমরা ফিট পর্যন্ত হয়ে যাই। বড়ই দুঃসময়। না, তা হবে কেন? আরে তাই এখন সময়টাই হচ্ছে মিথ্যা। এখন আর কেউ সত্যি কথা সহ্য করতে পারে না, এমনকি তুমিও পারবে না। আমি পারবো না? আমি পারবো না কেন? কি যে বলেন? তুমিও পারবে না। শোনো, তুমি ডাক্তার হিসেবে কেমন তা আমি জানি না, তবে মানুষ হিসেবে লোভী। মানুষ হিসেবে লোভী? এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। শোনো, তোমাকে ভিজিটের টাকা দেওয়া হলো, আর তুমি সেই টাকা নিয়ে পকেটের মধ্যে রেখে দিলে। তারপর কেউ যেন বুঝতে না পারে, এভাবে একটা হাত পকেটের মধ্যে ঢুকিয়ে টাকা গুনতে চেষ্টা করতে লাগলে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। দেখো, তোমার একটা হাত এখনো পকেটে। শোনো, তোমার যদি মনে হয় টাকা কম হয়েছে, তাহলে আমাকে বলো, আমি দেব। কিন্তু এভাবে পকেটে হাত ঢুকিয়ে টাকা গোনা ভালো না। শুনুন, আপনি আমাকে তুমি করে কেন বলছেন? কারণ তুমি আমার ছেলের বয়সী, অন্য কিছু নয়। আর ছেলের বয়সী হই আর যাই হই, তুমি করে বলবেন না। সবাইকে যার যার প্রাপ্য সম্মানটুকু দিতে শিখুন। বলেছিলাম না, সত্য কথা কেউ সহ্য করতে পারে না। দেখলে তো তার নমুনা। আর যত সব বাঁচার লোক। সত্য কথা কেউ সহ্য করতে পারে না, কেউ সহ্য করতে পারে না, এইটাই সত্যি। আরে তালই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তালই সাহেব? এই আসি ভালো। শুনলাম পার হলেন নাকি ওষুধ? ও তেমন কিছু না। আসেন ভিতরে আসেন। রানু, তোমার নানু এসেছে। নানা এসেছেন। নানা আহ, কেমন আছেন নানা? এই আছি রে। আসেন নানা, আসেন। হ্যাঁ, এই ফ্যানের নিচে বসতে দাও। হ্যাঁ, এই ফ্যানের নিচে বসে, বস। এইখানে না, আরাম করে। আহ, 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 তারপর নানা ভাই কেমন আছেন? আছি গফুরের রহিমের ইচ্ছা। তারপর শুনলাম নানা আপনি নাকি সবকটা রোজা রেখেছেন। সব কটা রোজা রেখেছি মানে বলিস কি রে পাগলি?
রোজা রাখবো না, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব বল? হ্যাঁ। তাহলে সাহেব, হ্যাঁ। আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? না থাক চাচা, হ্যাঁ? তোমাকে কোনো কথা জিজ্ঞেস করতে হবে না। আচ্ছা বলুন না, ও তো এরকমই বলে। বলতে দে, কি বললে দেখি। তাহলে সাহেব, হ্যাঁ, আপনি এই দুর্বল শরীর নিয়ে সব কটা রোজা রেখে ফেললেন? তা রাখলাম বাবা। এই কবুল হয়েছে কিনা তা তো জানি না, কবুল করে আল্লাহ তাআলার হাতে, বুঝলে? তার সব কটা রোজা রাখলেন যেন আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারেন। নিশ্চয়ই নিশ্চয়ই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে, এই বান্দা তুমি রোজা রাখলে না কেন, তখন কি জবাব দেবে? তাহলে সাহেব, কিছু মনে করবেন না, একটা হ্যাঁ। কথা বলি। বলো। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি সামান্য একটা কাস্টম ইন্সপেক্টর হয়ে এই ঢাকা শহরে তিনটা চারতলা বিল্ডিং এর মালিক কি করে হলে, তখন কি জবাব দেবেন তালই সাহেব? আহা চাচা, তুমি থামো তো। যাও বাইরে থেকে ঘুরে আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ভিতরে গিয়ে একটু শুয়ে থাকি, তোমরা গল্প করো। না না ভাই, তুমি কিছু মনে করো না। চাচার মাথাটা আজকাল গেছে, শুধু উল্টো পাল্টা বকছে। তুমি এখানে বসো। দিলাম তো মেজাজটা খারাপ করে। বাদ দাও। তারপরে নানা ভাই, নানি কেমন আছে? আছে, তোর নানি আছে রে, কিন্তু শরীরটা ভালো না, বুঝলি? হ্যাঁ? আমিনা, বেরো না। কি হলো? নানা ভাই, তুমি এখানে বসো তো, আমি দেখে আসছি। আমি দেখে আসছি। কি হয়েছে? ঝামেলা লেগে গেছে, ঝামেলা লেগে গেছে, ঝামেলা লেগে গেছে। মার আংটি চুরি গেছে। মা গেছে বাথরুমে, হাত মুখ ধুতে, বালিশের নিচে আংটি রেখে এসে দেখে আংটি নাই। ওই রহমত হারামজাদা আংটিটা নিয়েছে। মায়ের আংটি, হিরে বসানো আংটি। সর্বনাশ! কি হয়? হারামজাদা, তার কত বড় সাহস, সে বলে সে আংটি নেয় না। আচ্ছা, আংটিটি পাকা গজিয়েছে যে সে উড়ো দিয়ে চলে গেছে জানালা দিয়ে। হারামজাদা বোধ। শুন, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। শুন, এই এই বাড়িতে আর কে কে ছিল রে? ঠিক আছে, আকবরের মা বাসন ধুচ্ছিল। আকবরের মা? তাহলে ওই আকবরের মা কি বলেছে? সে বলেছে সে নেয় নাই। সে নেয় নাই? এক কাজ কর, কি কাজ? এই থানা পুলিশ করে তো লাভ হবে না, তুই বরং ওকে বল যে আংটিটা দিয়ে দে। যদি না দে তাহলে ওকে 50টা টাকা বকশিশ দিয়ে দে। না বাবা, হুম? সে নেয় নাই। আকবরের মা চুরি করে নাই। 14 বছর ধরে আমাদের বাড়িতে আছে, কোনোদিন ওকে চুরি করতে দেখিনি। সে গরিব হলে কি হবে, ওর কিন্তু চুরির অভ্যাস নেই। আংটিটা নিয়েছে কে জানো? আংটিটা নিয়েছে ওই পোলাটা। হ্যাঁ মা, ওই রহমতের বাচ্চা এই আংটিটা নিয়েছে। ভাইয়া 2-4টা বেদারি দিলে দেখবে খট করে মাল বেরিয়ে পড়েছে। হ্যাঁ না, এত সব কিছু করার দরকার নাই। পুলিশে খবর দে, যা করার পুলিশই করবে। আহা মা, তুমি চুপ থাকো তো। পুলিশ কি করবে? 2-4টা কেকড়া দিচ্ছে দিলেই দেখবে মাল বেরিয়ে পড়েছে। দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ? না বেশি কিছু করিস না। বাসায় এসব হচ্ছে নাকি? হ্যাঁ, বাসায় এসব হচ্ছে নাকি? আপনার কিছু জানার দরকার নাই। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। মা, সর্বনাশ। কি হয়েছে? কি বলি? সর্বনাশ, ও মা গো। গৃহবৃত্ত রহমতের রহস্যজনক মৃত্যু। জনৈক আবুল কালাম সাহেবের 11 বছর বয়সী গৃহবৃত্তের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযোগ করা হয়েছে যে সামান্য আংটি চুরির অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গৃহভৃত্য রহমতের লাশের ময়না তদন্ত। মাননীয় আদালত গৃহভৃত্য রহমতের লাশের ময়না তদন্তের নির্দেশ দিয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত অফিসার জনাব খলিলুল্লাহ জানিয়েছেন রহমতের মৃত্যু রহস্যজনক নয় বলে তিনি মনে করেন। তবে এই ব্যাপারে চূড়ান্ত কিছু বলার আগে ময়না তদন্তের ফলাফল হাতে আসা উচিত বলে তিনি মনে করেন। রহমতের স্বাভাবিক মৃত্যু। ময়না তদন্তের ফলাফল পুলিশের হাতে এসে পৌঁছেছে। ময়না তদন্তে এমন কিছু পাওয়া যায়নি যার থেকে ধারণা করা যেতে পারে যে রহমতের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। রহমতের মৃত্যু ঘটনার নতুন মোড়। জনাব আবুল কালাম সাহেবের জ্যেষ্ঠ ভ্রাতা জনাব আসাদ আহমেদ সাহেব পুলিশের কাছে দেয়া এক জবানবন্দিতে বলেছেন যে রহমতকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার জবানবন্দির পরিপ্রেক্ষিতে ঘটনা নতুন মোড় নিয়েছে। জনাব আসাদ আহমেদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি ঘটনার দিন জনাব আবুল কালাম সাহেবের বাড়িতে ছিলেন এবং রহমতের হত্যার দৃশ্যটি চাক্ষুষ করেন বলে দাবি করেন। কোর্টের কার্যক্রম শুরু করুন। জনাব পারুল বেগম, জি আপনি বলেছেন আপনার হীরের আংটি চুরি যায়নি। জি না। হীরের আংটি অত্যন্ত দামি জিনিস, সবসময় পরার জিনিস না। আমি আমার অন্যান্য গহনার সাথে ব্যাংকের লকারে রাখি, অগ্রণী ব্যাংকের লকারে। লকারে সেই আংটি কি আপনার এখনো আছে? জি না, আপনাদের দেখানোর জন্য আংটিটি তুলে নিয়ে এসেছি। এই যে দেখুন হীরের আংটি। আংটিটির দাম কত? তার সঠিক জানি না। 1/4 ক্যারেট ডায়মন্ড, এই 1000 কোটি খানিক হতে পারে। দাম যাই হোক, তার জন্য একটা মানুষকে মেরে ফেলে দেওয়া হবে, সে কেমন কথা? ছেলেটাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এনেছি, আমাদের বাড়িতেই থাকতো আমাদের সাথে। প্রতিদিন সন্ধ্যায় আমি তাকে পড়াতাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে সমস্ত প্রশ্ন করছি তার জবাব দিন। জি। অবান্তর কথা বলবেন না। আমি যা বলছি তা অবান্তর নয়। অর্ডার অর্ডার, ওনাকে বলতে দিন। তার আগেও আমাদের সাথে একটা ছেলে থাকতো। 9 বছর বয়সে তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, তাকে লেখাপড়া শিখিয়েছি। তারপর তাকে একটু পিয়নের চাকরি ধরিয়ে দিয়েছি। তার নাম হাসমত। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। জি। ডাক্তার আশরাফ উদ্দিন। কি জনাব? ডাক্তার সাহেব, আপনি কি দেখলেন বলেন? আমি দেখলাম সবাই খুব আপসেট ছিল ওখানে, এবং ছেলেটির মাথায় পানি ঢালা হচ্ছে। আচ্ছা, আপনি যখন গেছেন তখনই ছেলেটি বেঁচে ছিল? হ্যাঁ, জি, ও বেঁচে ছিল। তবে ইশারা করে বুক দেখাচ্ছিল, তার বুকে ব্যথা হচ্ছিল মনে হচ্ছিল, কিন্তু হাসপাতালে নেবার আগেই ছেলেটি মারা যায়। ছেলেটি মারা যায়। জি। আপনি এখন যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ। জনাব জমির আলী খাঁ সাহেব। জনাব জমির আলী খাঁ সাহেব, আদালতে আপনি আপনার বক্তব্য পেশ করেন। জনাব, আমি খুব দুর্বল মানুষ, সব সময় সব কিছু মনে থাকে না, আর আমার একটু হাঁফানিও আছে, তাই বেশি কথা বলতেও পারবো না, আমার কষ্ট হয়। ওই দিন আমার মেয়ের ওষুধ ছিল, আমার
আমার মেয়েকে দেখতে ওই ওই মেয়ের বাড়িতে গিয়েছিলাম। আমি যখন গেলাম তখন তখন ওই কাজের ছেলেটা বাজারে নিয়ে বাড়িতে এসে একটু পরে আমার নাতি আইসা বলল ছেলেটা নাকি মাটি ধরে ছটফট করতে আসে। আমরা সবাই গেলাম, ইয়া ওর মাথায় পানি ঢাললাম, ওর 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 বাতাসও করলাম। আচ্ছা দেখলাম ওর বুকে খুব কষ্ট হইতেছে। আচ্ছা আমার নাতিটা গেল ডাক্তার আনতে, এই ডাক্তারও আসছিল, আর তারপরে তারে তারে হসপিটালে নেওয়া হয়েছিল। কিন্তু হুজুর হসপিটাল নিতে নিতেই ছেলেটা শেষ হয়ে গেল। হুজুর এখন বড় দুঃসময়। যদি কারো বাসার কাজের ছেলে বা মেয়ে স্বাভাবিকভাবে মারা যায় তাহলে মানুষ ভাবে যে মনে হয় কিছু একটা আছে, মানুষ সন্দেহের চোখে দেখে। আর পরের দিন ওই পত্রিকায় দেখবেন হইচই ফুইরা গেছে হুজুর। স্যার, আমার শরীরটা খুবই অসুস্থ, আমি আজকে আর কিছুই বলতে পারবো না। আমি যদি দরকার হয় তাহলে আর একদিন এসে বলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যেতে পারেন জমির সাহেব। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকবরের মা, জয় হুজুর। তুমি আকবরের মা? জয় হুজুর। তা আকবর কি করে? হে তো বাইসা না, 4 বছর আগে দেশের বাড়ি গেছিলাম। আমরা দেশের বাড়ি কেন্দুয়া ময়মনসিংহ নামটা স্টেশনে নাইমা হাইতে যাওয়ান লাগে। শুকনার দিনে রিকশায় যাওয়ান যায়। শোনো শোনো, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। জি হুজুর। আচ্ছা, ছেলেটি যখন মারা যায় তখন তুমি সে বাড়িতে ছিলে? যে আসিলাম, বাসন ধুইতে আসিলাম, পানি আসিল না। আম্মা কইল আকবরের মা পানি লয়াও। আমি কইলাম আম্মা রাস্তা তোলে আনো। আম্মা কইল থামো থামো থামো, তুমি বেশি কথা বলো। কি করু হুজুর, গরিব মানুষ। তারপর কি হলো ঘটনাটি বলো। ছেলেটি কিভাবে মারা গেল? হের কপালে মরণ লেখা আছিল। কারো কপালে মরণ লেখা তালে কারো সাধ্য নাই মরতে হয়। আল্লাহর পিয়ারা বান্দা রসুলে করি হেরও কপালে মরণ লেখা আছিল। বিবি ফাতিমা হেরও একবার। রহমতকে কখন মারতে শুরু করলো? কি করছা মারবো কে? কেউ হের মারে নাই? কপালে মরণ লেখা আছিল। কেউ মারে নাই, এমনি মরে গেল। হের কপালে মরণ লেখা আছিল। কারো কপালে মরণ লেখা তালে কারো সাধ্য নাই মরতে হয়। আল্লাহর পিয়ারা বান্দা রসুলে করিমের কপালে মরণ লেখা ছিল। বিবি ফাতিমা ঠিক আছে। তারও একবার। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। তোমাকে দরকার পড়লে আবার প্রশ্ন করব। জি স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম। আলাইকুম। মাননীয় আদালত, আজকের মতো আমার জেরা এখানেই শেষ হচ্ছে। অর্ডার অর্ডার, বিপক্ষে উকিলের জেরা পেশ করুন। জনাব আসাদ সাহেব, আসাদ সাহেব, আপনি কি জানেন বলেন। এরা এরা সবাই মিথ্যে কথা বলছে। ডাক্তার, আকবরের মা,
এরা সবাই শেখানো কথা বলছে। এদের পিছনে অনেক টাকা খরচ করা হয়েছে, এমনকি ওই পোস্টমর্টমের রিপোর্টটা পর্যন্ত ভুল। টাকা দিলে আজকাল সবকিছুই হয়। ওই ফরিদ আমার ভাইস্তা ফরিদ, ও একটু রকচটা স্বভাবের, ও প্রায় মারধর করত। দেখুন, 16ই বৈশাখ থেকে আমি মিথ্যা কথা বলি না। আমি যা কিছু বলছি সব সত্যি বলছি। আচ্ছা আসাদ সাহেব, 16ই বৈশাখ থেকে আপনি নতুন ধরনের জীবনযাপন শুরু করেছেন, তাই না? জি। যে পরিবারটির সঙ্গে আপনি দীর্ঘদিন যাবৎ থাকছেন, তাদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই আপনি ঝগড়াঝাটি করছেন, ঠিক কিনা বলুন? ঝগড়া না, কথা কাটাকাটি। আচ্ছা, ওই যে একবার মাছের গাদা দেয়া হয়েছিল পেটির বদলে, তাই নিয়ে আপনি অনেক কথা শুনিয়েছেন, ঠিক কিনা বলুন? জি। আপনি একবার 3 লক্ষ টাকা পেয়ে খুব অস্থির হয়ে পড়েছিলেন, টাকাটা কিভাবে খরচ করা যায়। নানা জনের কাছে আপনি পরামর্শ চেয়ে বেরোচ্ছিলেন, ঠিক কিনা বলুন? জি। আচ্ছা, আপনার ভাস্তি রানুকে আপনি একবার 1 লক্ষ টাকা দিয়েছেন শাড়ি কিনবার জন্য। না, আমি দেইনি। আপনি দিতে রাজি হয়েছে? জি। এবং আপনি তাকে দেবেন? জি দেব। আপনার কি মনে হয়নি শাড়ি কিনবার জন্য 1 লক্ষ টাকা অনেক বেশি? আসলে কি জানেন, 16ই বৈশাখ থেকে আপনার মাথা টাথা ঠিক নেই। আপনি উদ্ভট আচরণ করছেন, আপনি সবার সাথে ঝগড়া করে যাচ্ছেন। এসব এসব আপনি কি বলছেন? আমার মাথা ঠিক নেই। এটা ঠিক না, এটা ঠিক না। আমার মাথা ঠিক আছে, আমি যা বলছি সব সত্য বলছি। 16ই বৈশাখ থেকে আমি মিথ্যা কথা বলি না। বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। আমি বিশ্বাস করছি। আসাদ সাহেব, বিশ্বাস করবো না কেন? আপনার কি মনে আছে ওই যে বাড়ি চাকর রহমত, সে 10 টাকা চুরি করেছিল, আপনি উল্টো তাকে 10 টাকা বকশিশ দিয়েছিলেন। মনে হচ্ছে ঘটনা সত্য। আচ্ছা আসাদ সাহেব, আপনার বয়স কত? 63। 63 বছর বয়স। আমি শুনলাম আপনি 63 বছর বয়সে গান শিখবেন বলে মনস্থির করেছেন এবং একটি হারমোনিয়ামও কিনেছেন। সকাল সন্ধ্যা আপনি সারেগামা করে যাচ্ছেন। ঘটনা সত্যি? জি। আমি বিশ্বাস করবো না, আমি বিশ্বাস করছি। আসলে ঘটনাটা যখন ঘটলো তখন আপনি কি করছিলেন? আমি ঘুমাচ্ছিলাম। আপনি ঘুমোচ্ছিলেন? তাহলে সমস্ত ব্যাপারটা আপনি ঘুমের মধ্যে ঘটে যেতে দেখলেন। সবাই নিয়ম শৃঙ্খলা মেনে চলুন। বিশ্বাস করুন জজ সাহেব, আমি সত্যি কথা বলছি। আমি পাগল নই। তার মানে হচ্ছে আপনি তখন ঘুমোচ্ছিলেন না? জি না, আমি ঘুমাচ্ছিলাম। আপনি ঘুমোচ্ছিলেন। তার মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আপনি ঘুমোচ্ছিলেন, কিন্তু আবার আপনি আকবরকে মারতে দেখলেন, রহমতকে মারতে দেখলেন। ব্যাপারটা কেমন গোলমেলে হয়ে গেল না? আমি মারতে দেখিনি, আমি চিৎকার শুনেছি। তারপর আমার ভাস্তি রানু দৌড়ে এসে বলল সর্বনাশ হয়েছে। তখন কটা বাজে? তখন 10:30। ইউর অনার 10:30 বাজে। পয়েন্ট টু বি নোটেড। সকাল 10:30 নাকি রাত্র 10:30? সকাল 10:30। সকাল 10:30। এই সময় তো ঘুমোবার কথা নয়, অসময়ে ঘুমোলেন যে। আমার শরীর ভালো ছিল না। শরীর ভালো ছিল না। মাথা ধরেছিল? জি। মাথা ধরেছিল। আপনার প্রায়ই মাথা ধরে? বিশ্বাস করুন, আমি পাগল নই। আমি যা বলছি সত্যি কথা বলছি। 16ই বৈশাখ থেকে আমি মিথ্যা কথা
থেকে আমি সত্যি কথা বলি। আপনারা হাসবেন না, দয়া করে আপনারা হাসবেন না। আমি আমি মিথ্যা কথা বলছি না। 16ই বৈশাখ 1392 থেকে আমি সত্যি কথা বলি। ভোট আজকের জন্য মুলতবি করে দেওয়া হলো। চাচা, ও চাচা, বড় চাচা, কে? জুস এনেছি, জুস খাবে? না, খাবো না, রেখে দে। তা এই অসময়ে শুয়ে আছো যে, শরীর খারাপ নাকি? এই রানু, এই কটা বাজে রে? এই তো 9টা বাজে। চাচা, চলো ওই পার্কের দিকে যাই, ঘুরে আসি। আমি পার্কে যাব না, যা তোরা যা। শোন, ওই ফরিদকে একটু ডাক তো। চাচা, আপনি কি আমাদের উপর রাগ করেছেন? আরে না, রাগ করবো কেন? যা যা যা, ওই ফরিদকে একটু ডেকে নিয়ে আয়। আচ্ছা। ভাইয়া, ভাইয়া, ও বোধহয় বাসায় নেই। কেন চাচা, কি বলবেন? আমাকে বলুন। আরে তোকে বললে হবে না, যা বাড়ির সবাইকে ডেকে নিয়ে আয়, যা যা। সবাইকে ডাকার কি দরকার? আমাকে বলুন, আমি সবাইকে বলে দেব। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না, বাড়ির সবাইকে ডাক, যা। ঠিক আছে। মা, মা, চাচা ডাকছে। কেন রে? কি জানো বলবে? চাচা, হ্যাঁ? মাকে নিয়ে এসেছি। কি হয়েছে? এই রানু, আজ কয় তারিখ রে? বাংলা তারিখ? আজ পহেলা আষাঢ় 1492। পহেলা আষাঢ়, পহেলা আষাঢ়, পহেলা আষাঢ়। আমি কি যেন একটা কথা মনে করতে চাচ্ছি, কিন্তু এখন মনে আসছে না। আবার যখন তোরা থাকিস না তখন মনে পড়ে। কি যেন একটা কথা আমি বলতে চাই। পহেলা আষাঢ়। চাচা, চাচা তুমি কি বলতে চাচ্ছ? মনে করতে পারছি না। আচ্ছা, তোমার মনে করার দরকার নেই চাচা, তুমি এইখানে বিশ্রাম নাও। আসো, এইখানটায় বসো তো, বসো। তুমি এখানে একটু রেস্ট করো, এখানে একটু রেস্ট করো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যা। আজ 16ই বৈশাখ 1392। আজ থেকে আমি কারোর উপর রাগ করব না, কোন ক্ষুদ্র প্রাণকে প্রশ্রয় দেব না, কখনো মিথ্যা বলবো না। আজ 16ই বৈশাখ 1392। আজ থেকে আমি কারোর উপর রাগ করব না, কোন ক্ষুদ্র প্রাণকে প্রশ্রয় দেব না, কখনো মিথ্যা বলবো না।